নমস্কার। আজকে আমাদের ভিডিও টপিক 10 পোস্ট এক্সট্রাকশন ইনস্ট্রাকশনস মানে দাঁত তোলার পরে কি 10টা জিনিস প্রত্যেকটা পেশেন্টের ফলো করে চলা উচিত। এই ব্যাপারে ভিডিওর টপিক। তো ফার্স্ট যে জিনিসটা ডিসকাস করব সেটা হলো প্রেস দ্য গজ ফর 30 to 45 মিনিটস আফটার এক্সট্রাকশন। মানে যেই জায়গাটা থেকে দাঁতটা তোলা হয়েছে ওখানে যে ডেন্টিস্ট দাঁত তুলেছে ওখানে কটন, তুলো কিংবা গজ পিস ওখানে রেখে দেন। এবার অনেকে ইরিটেশনের জন্য, ব্লিডিংয়ের জন্য অনেকে ওই গজ পিসটা, কটন পিসটা বাইরে ফেলে দেন। কিন্তু এটা করা একদমই উচিত নয়। যদি ওই যে কটন গজটা হয়েছে পুরো যদি ব্লাড সোকড হয়ে যায় তো ওটা ফেলে দিয়ে আরেকটা সঙ্গে সঙ্গে গজ পিস, কটন পিস নিয়ে ওখানে রেখে দেওয়া উচিত অ্যাটলিস্ট 30 to 45 মিনিটস, মানে 30 থেকে 45 মিনিটের জন্য ওখানে রেখে দেওয়া উচিত। বারবার যদি এরকম চেঞ্জ করতে থাকো, বারবার যদি এরকম করতে থাকো তো ব্লিডিং কন্ট্রোল হবে না, ব্লিডিং স্টপ হবে না। একটা প্রেসার প্যাক ওখানে থাকা, এই যে কটন দিয়ে গজ দিয়ে ওখানে প্রেসার থাকছে যার জন্য ব্লিডিংটা স্টপ হচ্ছে, ব্লিডিং কন্ট্রোল হচ্ছে, তাড়াতাড়ি ক্লট হলে তাড়াতাড়ি জিনিসটা ঠিক হয়ে যাবে। কিন্তু যদি ওই গজ পিসটা, কটন পিসটা না থাকে তাহলে ওটা সম্ভব হবে না। তাই অ্যাটলিস্ট চেষ্টা করো যে যেই কটন পিসটা, গজ পিসটা দেওয়া হয়েছে ঘন ঘন চেঞ্জ না করে অ্যাটলিস্ট 30 থেকে 45 মিনিটের জন্য ওই জায়গাটা রেখে দেওয়া। দ্বিতীয় পয়েন্ট, ডু নট স্প্লিট ফর 24 আওয়ার্স। মানে এক মানে 24 আওয়ার্সের জন্য ওরকম জোরে কোনো থুতু টুতু ফেলা যাবে না। থুতু ফেললে কী হবে যে ওখানে আমাদের যে হিলিং হতে থাকে, ব্লাড ক্লট জমতে থাকে ওখানে, ব্লাড ক্লট আর জমতে পারবে না। ব্লাড ক্লটটা ভেঙে ওখান থেকে থুতুর মধ্যে দিয়ে বেরিয়ে আসবে, যার ফলে আবার ব্লিডিং স্টার্ট হবে, আবার নতুন করে ব্লাড ক্লট তৈরি হতে তো অনেক টাইম লাগবে। সে সময় অনেকটা ব্লিডিং হয়ে গিয়ে হিলিং হতে দেরি হবে। তো জোরে রকম স্প্লিট করা যাবে না আমাদের, অ্যাটলিস্ট 2 to 3 আওয়ার্সের জন্য। তারপরে অ্যাটলিস্ট ওটা চেষ্টা করতে হবে 24 আওয়ার্সের মতো। 3 নম্বর পয়েন্ট, ডো নট ইউজ স্ট্র। এখনকার দিনে অনেকে ডাবের জল খেতে গেলেও স্ট্র ইউজ করেন, ফ্রুটি রুটি খেতে গেলেও অনেকে জুস টুস খেতে হয়, কারণ এক্সট্রাকশনের পরে কোনো সলিড ফুড টুড খাওয়া যায় না, তাই ফ্রুট জুস টুস খেতে হয়। জুস খাওয়ার জন্য স্ট্রয়ের ইউজ করবেন না, কারণ স্ট্রয়ের ইউজ করলে খুব জোরে একটা ওয়াটার ফ্লো গিয়ে ওখানে আমাদের প্রেস করে, একটা ফোর্স দেয়, যার পরে যে ক্লট হয়, ব্লাডটা জমে জমে একটা ক্লট হয়ে, ক্লটটা ভালো করে হলে তবে তাড়াতাড়ি হিলিং হয়ে জিনিসটা ঠিক হয়ে উঠবে। ওই ক্লটটাকে ভেঙে দেয়, তো যেটা আমাদের হিলিং হতে দেরি হয়। তার জন্য স্ট্র ইউজ করা যাবে না কোনো রকম। আমরা যখন কোনো ফ্রুট জুস খাচ্ছি কিংবা নারকেলের ডাবের জল টল খাচ্ছি, তো স্ট্র জিনিসটা আমাদের অ্যাভয়েড করতে হবে। 4 নম্বর খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা হলো সফট সেমি সলিড ডায়েট 1 সপ্তাহের জন্য অ্যাটলিস্ট 1-2 দিনের জন্য ফলো করতে হবে। তো আর কোনো গরম খাবার খাওয়া যাবে না, হার্ড এবং গরম খাবার এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। সফট সেমি সলিড ডায়েট, নরম ঠান্ডা খাবার খেতে হবে। তার মধ্যে কী কী পড়বে? নরম ঠান্ডা এরকম ঠান্ডা দুধ খেতে পারো, দুধ, সুজি, পাউরুটি, এছাড়া ডিম, এছাড়া স্যুপ, আমাদের রুটি, ইয়োগার্ট, দই টই খাওয়া যেতে পারে। দাঁত তোলার পরে কখনো কখনো আইসক্রিম খাওয়ার জন্য রেফার করা হয় 1 ঘন্টা পরে, জায়গাটাকে ঠান্ডা লাগলে ব্লিডিং স্টপ হওয়া, ব্লিডিংটা কন্ট্রোল করার জন্য। তাছাড়া স্ম্যাশড পটাটো, যেটা আমাদের মানে একটু একদম নরম ঠান্ডা করে, ফ্যানে ভাতে যেরকম বলে ওরকম টাইপের করে, তার সাথে আলু সেদ্ধ করে, আলু মাখা করে ওই জিনিসটা খাওয়া যেতে পারে। তারপর খিচুড়ি যদি করা হয় ওটা যদি একদম ঠান্ডা করে, গরম একদম খাওয়া যাবে না। গরম হলে ওখানটা আবার ব্লিডিং হওয়া স্টার্ট হবে, ওই জায়গাটা গিয়ে ক্লটটা ইয়ে করে দিয়ে আবার ব্লিডিং হওয়া স্টার্ট হবে। তাই যেই জিনিসটা খাওয়া হবে দেখবে পাতলা, একদম সেমি সলিড, মানে একদম লিকুইড, হালকা লিকুইড হবে এবং সফট হবে এবং কুল হবে। ওয়ার্ম, হট ফুড এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। 5 নম্বরে, অ্যাপ্লাই আইস প্যাক আউটসাইড অফ দ্য ফেস হোয়ার দ্য এক্সট্রাকশন ডান। যে জায়গাটা থেকে দাঁত ধরে তোলা হয়েছে ওখানে যদি ব্যথা করে, তো কোনো গরম স্যাকটা এইসব জিনিস টিনিস একদম দেওয়া যাবে না, ওখানে দিলে আরও ফুলে যাওয়ার চান্স টান্স আছে। তো আমাদের কী করতে, আইস প্যাকস, ঠান্ডা আইস প্যাক যেগুলো আসে ওগুলো একটু কস্টলি হয়, জিনিসগুলো ফ্রিজ থেকে নিয়ে হালকা করে, বাইরে থেকে হালকা করে আইস প্যাক, ঠান্ডা জিনিসগুলো নিয়ে হালকা করে প্রেস করা যায়। কোল্ড কম্প্রেস দিলে জায়গাটাতে আরাম হয়, রিলিফ হয়। আমাদের 6 নম্বর পয়েন্ট, অ্যাভয়েড এক্সারসাইজ, হেভি এক্সারসাইজ। যেমন আমার কয়েকদিনের জন্য যারা জিম টিম করেন, এইসব জিম টিম একটু বন্ধ রাখতে হবে অ্যাটলিস্ট 1 সপ্তাহের জন্য। হেভি ওয়েট লিফটিং যে জিনিসগুলো থাকে, সুইমিং থাকে, হেভি এক্সারসাইজ, এগুলো কয়েকদিনের জন্য বন্ধ রাখতে হবে অ্যাটলিস্ট 3 to 4 days, 1 সপ্তাহের জন্য বন্ধ রাখলে ভালো। তত তাড়াতাড়ি জিনিসটা হিলিং হয়ে যাবে, তত তাড়াতাড়ি আবার নতুন করে সব কিছু নর্মাল লাইফে ফিরে আসতে পারবেন। 7 নম্বর, আমাদের ওয়ার্ম স্যালাইন ওয়াটারে মাউথ রিন্স করতে হবে, গার্গেল করতে হবে হালকা উষ্ণ গরম জলে, যতটা আপনার মুখের মধ্যে ভালো করে বিয়ারেবেল। ওখানটায় 1 চিপি নুন জল দিয়ে কিংবা কখনো কোনো মাউথ ওয়াশ দেওয়া হয়, মাউথ ওয়াশের 5 ml 10 ml দিয়ে কুলি করতে হবে আপনাদের, সকালে, দুপুরে, রাত্রে। 1 সপ্তাহের জন্য করতে হবে, দিনে 2 থেকে 3 বার খাওয়ার পরে কুলি করলে ওটা বেটার হবে, যত তাড়াতাড়ি ওই জায়গাটা হিলিং হয়ে যাবে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার কোনো চান্স থাকবে না। তারপর 8 নম্বর, অ্যাভয়েড স্মোকিং এক্সট্রাকশন সাইট। স্মোকিং করলে টোব্যাকো যাচ্ছে, টোব্যাকো থেকে অনেক রকমের ইনফেকশন ওখান থেকে স্টার্ট হতে পারে, হিলিং হতে দেরি হতে পারে, ব্লাড ক্লট ঠিকঠাক হবে না, ব্লাড ঠিকঠাক জমবে না ওই জায়গাটায়। তাই কয়েকদিনের জন্য স্মোকিং, যারা স্মোকিং করেন, অ্যাকচুয়ালি তো স্মোকিং, অ্যালকোহল, টোব্যাকো এগুলো তো করাই উচিত না। এগুলো সব, যত রকমের ডিজিজ আছে, যত রকমের আছে সবগুলোর এটিওলজিতে কারণে এই 2-3টে জিনিস আছে, টোব্যাকো, স্মোকিং, অ্যালকোহল। করা তো উচিত না, কিন্তু যারা ক্রনিক স্মোকার আছে, অনেক দিন ধরে করছেন,
তো তাদের কয়েকদিনের জন্য এই জিনিসটা একটু অ্যাভয়েড করতে হবে, নাহলে কিন্তু হিল হতে দেরি হবে, ভালো করে ব্লাড ক্লট করতে পারবে না, যার জন্য ওখানে পরে কিন্তু ড্রাই সকেট হয়ে যাওয়ার চান্স আছে, সেটা আরও পেনফুল। দাঁত তোলার পরে ড্রাই সকেট হয়ে গেলে ওটা আরও পেনফুল, তখন কি আরও ব্যথার সৃষ্টি করে। তো টোব্যাকো, স্মোকিং, অ্যালকোহল, ডক্টরবাবু ডেন্টিস্ট কী করেন, মোটামুটি দাঁত তোলার পরে ম্যাক্সিমাম যাতে সুইচার হয় তাদের 1 সপ্তাহ পরে আরেকবার ভিজিটের জন্য ডাকা হয় যে কেমন কীরকম হিল হলো। যদি কোনো অসুবিধা হয় তো 1 সপ্তাহ পরে একবার এসে দেখে যাবেন। আনটিল 1 সপ্তাহের জন্য এই জিনিসগুলো একটু বন্ধ রাখতে হবে। 9 নম্বর পয়েন্ট, টেক মেডিকেশনস। ম্যাক্সিমাম দাঁত তোলার পরে কিছু নর্মাল ক্ষেত্রে যে জিনিসগুলো দেওয়া হয়, একটা অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, একটা পেন কিলার দেওয়া হয় আমাদের, আর একটা গ্যাসের মেডিসিন দেওয়া হয় নর্মাল অ্যাডাল্ট হিউম্যানদের। তো কখনো কখনো 3 দিনের ডোজ করে, সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে, কখনো কখনো 5 দিনের উপর ডোজ হিসাবে, কখনো কখনো 2 বার, কখনো কখনো 3 বার দিনে। এই হিসেবে ডোজ যেভাবে দেওয়া হচ্ছে সেই ডোজ হিসাবেই একদম খাবেন। আর যেই টাইপের মেডিসিন প্রেসক্রাইব করা হচ্ছে সেই টাইপের মেডিসিনগুলো বেটার হয়, কারণ অনেক ভালো ভালো কোম্পানির মেডিসিন আপনার এরকম সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে দেওয়া হচ্ছে, কিন্তু স্টোরে অনেক অন্যান্য কোম্পানির থাকে, কম দামি কোম্পানি থাকে, সেগুলোর এফিসিয়েন্সি অতটা ঠিকঠাক হয় না। তো কোম্পানি হিসেবে এফিসিয়েন্সিটাও কিন্তু মেডিসিনের ম্যাটার করে। ঠিক আছে, এই জিনিসগুলো কিছু কিছু জিনিস আছে। মেডিসিনসটা যেভাবে ডোজ হিসাবে দেওয়া হচ্ছে, আপনার বডি ওয়েট হিসাবে, আপনার কীরকম কেসটা সিভিয়ারিটি হিসাবে, ওই হিসাবে মেডিসিনসগুলো যেই যত দিনের জন্য দেওয়া হচ্ছে, যেই ডোজে দেওয়া হচ্ছে, দিনে কতবার কত দিনের জন্য, এই জিনিসগুলো ফলো করলে ভালো। না হলে কিন্তু ঠিকঠাক না ফলো করলে পরে কিন্তু রেজিস্ট্যান্ট হয়ে যাবে। পরে যদি কোনো ইনফেকশন হয়, ওই অ্যান্টিবায়োটিক সেম ডোজে কাজ করবে না। তো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার চান্সও আছে। তাই যেই ডোজে দেওয়া হচ্ছে সেই ডোজটা কমপ্লিট করা অবশ্যই উচিত। আর 10 নম্বর যেটা লাস্ট পয়েন্ট, ইউজ আইস প্যাক টু স্টপ ব্লিডিং। তো কটন গজ তো নর্মাল দাঁত তোলার পরে দিয়ে দেওয়া হয়। তো নর্মাল তো 30 থেকে 45 মিনিটস রাখতে হবে। বাই চান্স প্রচুর ব্লিডিং হচ্ছে, বারবার বার করে দিতে হচ্ছে, তখন দেখতে নর্মাল কী হয়, তুলোর মধ্যে একটু ফটকিরি গুঁড়ো করে, কিংবা একটু বরফ একটু তুলোর মধ্যে নিয়ে, গজের মধ্যে নিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে ওই জায়গাটায় প্রেস করে একটু চিপে রাখতে হবে। আর বারবার কটন চেঞ্জ করার কোনো দরকার নেই, একটু কটনটা প্রেস করে রাখতে হবে। নাহলে কিন্তু ক্লট, আমাদের এক্সট্রাকশনের পরে মেইন যেটা ইম্পর্টেন্ট, ব্লিডিংটা স্টপ করা, আর ক্লট যত তাড়াতাড়ি ফর্ম হয় ওটাই। আর এই জিনিস যদি না হয়, সেইগুলোর জন্য যত রকমের জিনিস আমরা সবগুলো এই পোস্ট ইনস্ট্রাকশনে আমরা দিয়ে থাকি, মানে দাঁত তোলার পরে যে ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হয়। তো এটাই ছিল আপাতত 10টা ইনস্ট্রাকশন। যারা দাঁত তুলতে যাচ্ছেন কিংবা যাদের দাঁত তোলা হয়েছে, তারা এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি নিজে একজন ডেন্টিস্ট, কোনো রকম যদি কোনো কোশ্চেন থাকে আমার কাছে পার্সোনালি কনসাল্ট করতে পারেন। আমার যে পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে নাম্বার সেভ করার পরে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। আর কোনো রকম কোনো কোশ্চেন হলে, বিডিএস কোর্সের ব্যাপারে কোনো কিছু জানা থাকলে, অন্যান্য ডেন্টাল হেলথ, ওরাল হেলথের ব্যাপারে কোনো কিছু জানা থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো। চ্যানেলের ভিতরে যান, আমার ওখানটা ক্লিক করে, নামের ওখানটা ক্লিক করে নতুন নতুন আরও ভিডিওস আছে, ওখানে গিয়ে দেখুন। ডেন্টাল বাইটস বলে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে পুরো ডেন্টিস্ট রিলেটেড জিনিস ডিসকভার করা। ইউটিউবে গিয়ে সার্চ করে ওটার ব্যাপারে দেখতে পারেন। আর কোনো রকম কোশ্চেন হতো ডাইরেক্ট কমেন্ট বক্সে, নাহলে আমার হোয়াটসঅ্যাপে ডিসক্রাইব করতে পারেন, কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন। আর আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, এই রিলেটেড জিনিসপত্র ওখানে আলোচনা করা হয়। গ্রুপের লিঙ্ক দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন করার জন্য একটা রিকোয়েস্ট করবো। তো এই কয়েকটা জিনিস আছে। আর আপনাদের চেনা পরিচিত যাদের দাঁত তোলা হচ্ছে কিংবা হয়েছে কিংবা হতে যাচ্ছে, তাদের সাথে শেয়ার করতে পারেন। যারা ডেন্টিস্ট আছে তারা আপনার পেশেন্টের এই ভিডিওটা লিঙ্ক শেয়ার করে পাঠিয়ে দিতে পারেন, যে দাঁত তোলার পরে ভিডিওটা দেখে নেবেন, যে জিনিসগুলো ফলো করে আপনারাও নিজে সার্চ করে বলুন আমি ঠিক বলছি কি ভুল বলছি, কেমন বলছি, রেটিং দিন কমেন্ট বক্সে, কোনো ব্যাপার না। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। নমস্কার।